আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যারা আমার বন্ধু আছেন, ভাই বোন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে দেখার জন্য। আজকে আমার ভিডিওতে থাকছে ফসল তোলার আনন্দ, ফল সবজি কি কি আছে এবং ধাপে ধাপে আমি এই শীতের সবজিগুলো কতটা তুলেছি ধাপে ধাপে আমি কয়েকটা ভিডিও দিব। আপনারা আশা করি এনজয় করবেন, ভালো লাগবে। আমার ছাদ বাগানে কিন্তু ফলের গাছ, ফুলের গাছ, অনেক গাছ আছে। সবজি গাছটা আমার বেশি থাকে, ফলের গাছের পাশাপাশি সবজি গাছ আমি করে থাকি, কারণ ফলগুলো তো কিছু আছে সিজনাল আর কিছু আছে 12 মাসি। 12 মাসি গাছ ছাদ বাগানের জন্য আদর্শ গাছ। আর যে কয়েকটা গাছ আছে সিজনাল, তাদের সাথে কিন্তু আমি সাথী ফসল হিসেবে অনেক সবজি ফলিয়ে থাকি। সবজিটা হচ্ছে একটা আনন্দ, আর সবচেয়ে বেশি হচ্ছে দরকার, কারণ বাজারের যে বিষ ফরমালিনযুক্ত বিষযুক্ত যে সবজিগুলো থাকে তার থেকে কিন্তু ছাদ বাগানের সবজিগুলো অনেক অনেক বেশি উপকার আমাদের সকলের জন্য। আসুন আমরা ছাদ বাগান করি। আমাদের যাদের যতটুকু জায়গা আছে, বারান্দা আছে, বেলকনি বাগান আছে, ছাদ বাগান আছে, আমরা সবাই কিছু ফসল ফলাই, কিছু সবজি সংগ্রহ করে আমাদের ছাদ বাগান থেকে। বন্ধুরা, আজকে কিন্তু অনেক রকমের সবজি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করব। আসুন সাথে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার ছাদ বাগানের ফসল সংগ্রহ করার ভিডিওটি। আপনাদেরও যারা ছাদ বাগান করতে ভালোবাসেন, যারা সত্যিকার বাগান ভালোবাসেন, তাদের কিন্তু অনেক ভালো লাগবে। বিশেষ করে যারা নতুন বাগানে আছেন তাদের অনুপ্রাণিত করার জন্য আসলে আমরা যারা অনেক দিন থেকে কাজ করে যাচ্ছি বাগান নিয়ে, ছাদ বাগান নিয়ে, তাদের জন্য আসলে এই ভিডিওগুলো করা, যেন সবাই যাদের ভিতরে ভালোবাসা আছে সবুজের প্রতি, গাছের প্রতি, তারাও যেন খুব উৎসাহ নিয়ে ছাদ বাগানের কাজ শুরু করেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের টমেটো গাছ। এই টমেটোগুলো বড় জাতের টমেটো, বাড়ি 11 অথবা কিছু একটা ভুলে গেছি আমি, সেই হর্টিকালচার থেকে চারাগুলো নিয়ে এসেছিলাম। চেরি টমেটোর পাশাপাশি আমি এই বড় টমেটোগুলোই রোপণ করেছিলাম আমার ছাদ বাগানে, এবং খুব সুন্দর ফলন কিন্তু দিয়েছে। সেই হর্টিকালচারের যে 2 টাকা দামের যে চারাগুলো, 2 টাকা করে পিস আমি কিনে নিয়ে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা মিষ্টি কুমড়া ঝুলছে আমার ছাদ বাগানে। এটাও সংগ্রহ করে নিচ্ছি, দেখেন। এবং এটা সংগ্রহ করে এটা ভিতরটা কেমন ছিল সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি কেটে সেই ভিডিওটাও রেখেছি। আমার ছেলে, আমার বাচ্চারাও কিন্তু সবাই বাগান প্রিয়, সবাই কিন্তু বাগান করতে আমাকে বেশ উৎসাহ করে, সাহায্য করে। আমার ছোট ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, সবাই প্রত্যেকেই বাগানের কাজে তারা উৎসাহ দেয় আমাকে, এবং আমার হাজব্যান্ডও কিন্তু প্রচুর উৎসাহ দেয়। সেও কিন্তু বাগানের যে বেডগুলো আমি কিভাবে তৈরি করব, সেই বেড তৈরি করতে আমাকে অনেক সাহায্য করেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় একটা ফুলকপি। এই যে দেখেন ডগা পাতা, এগুলো কিন্তু অনেক উপকার স্বাস্থ্যের জন্য। এই শাক কিন্তু প্রচুর আয়রন সমৃদ্ধ। আমাদের যাদের আয়রনের ঘাটতি থাকে, তারা আমরা যদি ফুলকপি পাতা ভাজি খেয়ে থাকি, তাহলে কিন্তু সারা বছরের যে আয়রনের ঘাটতি হয় সেটা কিন্তু এই ফুলকপির পাতা থেকে আমরা পেতে পারি। দেখেন কত সুন্দর হয়েছে ফুলগুলো। আমি একটা ফুলকপি এখনও রেখে দিয়েছি বীজ সংগ্রহ করার জন্য, দেখি এখনও বীজ আসেনি। ফুলটা ভেঙে ভেঙে আরও বড় হয়েছে এবং ছোট ছোট ফুল এখনও আছে। দেখি সেখান থেকে বীজগুলো কবে বের হয়। এবং এই বীজগুলো কিন্তু সরিষা ফুলের মতো, সরিষার যে বীজগুলো হয় সেরকমই কিন্তু অনেকটা দেখতে হবে। আমি এর আগেও ফুলকপির বীজ সংগ্রহ করেছি আমার ছাদ বাগান থেকে, এবারও চেষ্টা করছি। জানি না কতটুকু সংগ্রহ করতে পারবো, যেহেতু বৃষ্টি যদি বেশি হয় তাহলে হয়তো বা নষ্ট হয়ে যাবে। যাই হোক, এই যে টমেটোগুলো দেখেন, এটা চেরি টমেটো। চেরি টমেটো গাছ কিন্তু এখনও, এই যে মে মাসের 10 তারিখ, 11 তারিখ, এখনও কিন্তু আমার ছাদে চেরি টমেটো আছে। আজকেও কিন্তু কিছু অল্প কিছু, এখন তো আর অত নাই, অল্প কিছু চেরি টমেটো আজকেও কিন্তু তুলে নিয়ে আসছে, এবং সেটা শিং মাছ দিয়ে দই পেঁয়াজি করে রান্না করেছি। দেখেন এবং কত টমেটো ধাপে ধাপে 2-4 দিন পরপরই কিন্তু এরকম কুলা ডালা গামলা ভরে কিন্তু আমি এই পুরো শীতে কিন্তু টমেটো সংগ্রহ করেছি। ছাদ বাগানে যদি একটি সমন্বিত কৃষি হয়, তাহলে কিন্তু আপনি একসাথে অনেকগুলো ফসল সংগ্রহ করতে পারবেন। দেখেন শীতের সময় কিন্তু আমি ধুন্দুল আমার ছাদ বাগান থেকে পেয়েছি। শীতের সময় ধুন্দুলটা আমার গাছে হয়, একটু কম হয়, গরমের সময় প্রচুর হয়। এই যে দেখেন সেই টমেটোগুলো, যেগুলো একটু বড় সাইজের, এগুলো বেশ বড় বড় হয়েছে এই টমেটোগুলো। করল্লা আছে, করল্লা প্রচুর হয়েছে, পুরো শীত জুড়ে কিন্তু আমার করল্লা হয়েছে গাছে। যখন অনেক দাম ছিল
করলা এই যে পেকে যায়, দেখেন এটাতে না পিঁপড়া ধরে গেছে। মিষ্টি তো, ভিতরে বীজগুলো লাল যে অংশটা থাকে সেটা কিন্তু ভীষণ মিষ্টি। দেখেন পিঁপড়া এসে অ্যাটাক করেছে বীজ খাওয়ার জন্য। আমি এই বীজগুলো আমি আবার রোপণ করে দিই। আমার গাছে যখন ফসল আসতে থাকে একটা পাকিয়ে নিই, সেটাই আবার মাটিতে ফেলে দিই, ওখান থেকে চারা হয়ে যায়। এই গাছটা শেষ হতে হতে আবার সেই গাছ দাঁড়িয়ে যায় ফল দেওয়ার জন্য। এভাবেই আপনিও আপনার ছাদ বাগানে সারা বছরই করলাটা চাষ করতে পারবেন। আর ধুন্দুলটাও কিন্তু সারা বছরে প্রচুর, ধুন্দুলের হচ্ছে অনেক বেশি জায়গা লাগে, এটা একটা সমস্যা। যেহেতু আমার ছাদ বাগানে আগে আমি গাছের উপর তুলে দিতাম, দেখেন এই যে শীত মানে শেষে গরম পড়ে গেছে, অনেক গাছ কিন্তু মরে গেছে। সেই মরা গাছের থেকেও কিন্তু অনেক টমেটো তুলে নিচ্ছি। আর যে কয়েকটা গাছ এখন একটু ভালো আছে সেগুলো থেকে এখন অল্প কয়েকটা টমেটো পাচ্ছি। আর বেশিরভাগ গাছই কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি, কারণ সেগুলো থেকে কিন্তু মিলিবাগের আক্রমণ শুরু হয়ে যায়। তাই যে গাছ পুরনো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো ফেলে দেওয়া ভালো। আর ছাদে কিন্তু আমি সবসময় যে ইয়েলো স্টিকি ট্র্যাপ যেটা আছে পোকা দমন করার, সেটা আমি দিই। তারপর হচ্ছে ফেরোমন ট্র্যাপ বসিয়ে দিই, বেশ 5-7টা করে আমি ছাদে বিভিন্ন জায়গায় ফেরোমন ট্র্যাপ বসাই দিই। তাতে করে ফল ছিদ্রকারী পোকার হাত থেকে আমার গাছের সবজি ফল সব কিছু কিন্তু রক্ষা পায়। আর ফেরোমন ট্র্যাপের যে কিটগুলো, এগুলো 2 মাস পর পরই চেঞ্জ করে দিতে হয়, তাহলে কিন্তু সুন্দর থাকে, ভালো থাকে প্রত্যেকটা ফসল। হপার পোকার কারণে কিন্তু বেশিরভাগ ফলের যে গোটাগুলো বা ছোট ছোট যে লাউয়ের গোটা, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার যে ছোট ছোট ফলগুলো আসে, সেগুলো কিন্তু হপার পোকা, ছিদ্রকারী পোকা, সেটা কিন্তু নষ্ট করে দেয়। তখন কিন্তু আর লাউ বা মিষ্টি কুমড়া ধরে না। ঠিক সেইভাবে আমকেও নষ্ট করে। তারপর হচ্ছে সব ফসলই কিন্তু হপার পোকা নষ্ট করে দেয় ছোট অবস্থাতেই। তাই অবশ্যই যখন গাছে ফুল ফল আসবে তখন থেকেই কিন্তু ফেরোমন ট্র্যাপটা ছাদে বা গাছের আশেপাশে রেখে দিতে। আমার অবশ্য সারা বছরই রাখি, আর 2 মাস পর পর শুধু ওষুধটা চেঞ্জ করে দেই। দেখেন সিম আছে, মিষ্টি কুমড়া আছে, লাউ গাছ আছে, ধুন্দুল গাছ আছে, সিম দেখেন সিম ধরছে। এইভাবে যদি আমরা ছাদ থেকে এই ফসলগুলো তুলি, তাহলে গ্রামের কৃষকের চাইতে কিন্তু কম না। আমরা কিন্তু ছাদে একদম মানে আগলা একটা মাটিতে, যেটাতে হচ্ছে মাটির যে নিজস্ব যে শক্তি, যে শিকড় যেখানে গিয়ে পৌঁছায়, সেখান থেকে কিন্তু তুলে এনে, মাটিটাকে তুলে এনে টবে রেখে আমরা কিন্তু এই ফসলগুলো ফলাই। তাই কিন্তু এই ফসল ক্ষেতের যে ফসল হয়, জমিতে যে ফসল হয়, তার থেকে অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক বেশি পরিশ্রম করতে হয়, কারণ এটা অল্প মাটিতে হয়। শিকড় যে যত্র ডেভেলপ করতে পারে না, একটা লিমিটেড জায়গার মধ্যে থাকে। তাই একে খাবারও দিতে হয় ঠিক সেইভাবে, পানির ম্যানেজমেন্ট রাখতে হয়, প্রতিদিন পানি দিতে হয়। যেটা মাঠের ফসল এবং ছাদের ফসল কিন্তু সম্পূর্ণই আলাদাভাবে যত্নটা নিতে হয়। মাঠের ফসল কিন্তু আপনি রোপণ করে দিলেন, 2-1 দিন পর পর আপনি সেখানে দেখলেই হয়। আর এই ছাদ বাগানে কিন্তু প্রতিদিন আপনাকে খেয়াল রাখতে হবে, যেতে হবে, যত্ন করতে হবে। কারণ অল্প মাটিতে যেহেতু গাছগুলো আমরা অনেক গাছ করি, সেখানে যদি পানির ঘাটতি হয়, তাহলে কিন্তু আপনার যে ফুলগুলো থেকে ফল হবে, সেই ফুলই কিন্তু ড্রপ করে, ঝরে পড়ে। আরও নানা কারণ আছে, শুধু পানির কারণেই ফুল ড্রপ করে না। যখন পরিমিত পানি দিচ্ছেন কিন্তু তারপরও ফুল ড্রপ করছে, সেটা হচ্ছে খাবারের ঘাটতির কারণে, হপার পোকার কারণে। খাবারটা যদি আমরা নিয়মিত দিয়ে যাই, মাটিতে যদি 50 ভাগ মাটি এবং 50 ভাগ জৈব সার, গোবর সার দিয়ে যদি করেন, তাহলে কিন্তু প্রচুর ভালো ফসল পাওয়া যাবে। আর যদি আপনি 40 ভাগ মাটি, 30 ভাগ 20 ভাগ বালি, 30 ভাগ জৈব সার দিয়ে করেন, সেটাতেও কিন্তু অনেক ফসল ভালো হয়। আসলে ফসলের কি ফসল ফলাবো সেটার ধরন অনুযায়ী মাটিটাকে আমাদের তৈরি করে নিতে হয়। তো এইভাবেই আপনিও পারবেন আপনার ছাদটাকে ফসলে পরিপূর্ণ করতে। আসুন আমরা সবাই সবুজে চাষ করি, সবুজে মেতে থাকি। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন বন্ধুরা, কত ফসল আমি একদিনে তুলে নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনিও পারবেন আপনার ছাদ বাগান থেকে এরকম ফসল, মন ভরে ফসল তুলে এনে মনটাকে তৃপ্ত করতে। আসুন দেখে নিই আমার মিষ্টি কুমড়ার ভিতরটা কেমন, কতটা পুরো আর কতটা ফাঁপা। এটা কিন্তু সম্পূর্ণই ভিতরটা পুরুত্ব ঠাসা ছিল। আমি আসলে বুঝিনি, আরও একটু কিছু বড় করতে পারতাম। আমি ভেবেছিলাম মিষ্টি কুমড়াটা হয়তো নষ্ট হয়ে যাবে কিনা, তাই তুলে নিয়ে এসেছি। এসে দেখি যে মিষ্টি কুমড়াটা একদমই ভালো, অনেক সুন্দর, এবং এটা আমি গরুর মাংস দিয়ে রান্না করে খেয়েছি। আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে।
বন্ধুরা যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আর যদি ভালো লাগে, আপনারা যদি চান আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। তাহলে যারা নতুন বাগানি হতে চাচ্ছে তারা বেশ উপকৃত হবে, অনুপ্রাণিত হবে বাগান করার জন্য। আসুন আমরা আমাদের ঢাকা শহরকে সবুজে সবুজ আবৃত করে দিই। যেহেতু দালান কোঠায় পরিপূর্ণ এই ঢাকা শহর, এটাকে সবুজ আবৃত করার দায়িত্ব আমাদের সকলের। ধন্যবাদ সবাই।